এক তালাক, না দুই তালাক, তিন তালাক। মিথিলা, 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 কি ব্যাপার চেঁচামেচি করছো কেন? মিথিলাকে ডাকুন। মিথিলাকে ডাকবো কেন? মিথিলা আসবে না। কেন আসবে না? আপনি বলেন যে তার হাজবেন্ড এসেছে। কিসের হাজবেন্ড? তোমার মতো একটা ফকির নিকে আমি জামাই হিসেবে মানি না। আমার মেয়েও তোমাকে হাজবেন্ড হিসেবে মানে না। আর তোমাকে তো 2 মাস আগে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে, সই করো না কেন? তুমি কি মনে করছো ডিভোর্স লেটারে সই না করলে ডিভোর্স হবে না? শোনো, তুমি যদি সই নাও করো এমনিতেই 3 মাস পরে ডিভোর্স হয়ে যাবে। এই ডিভোর্স আমি মানি না। তুমি না মানলে এখানে আমার কিচ্ছু করার নেই। মিথিলা এখানে আসবে না। আর তোমাকে আমি সাফ সাফ বলে রাখছি, এখানে ঝামেলা না করে এখান থেকে চলে যাও। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? বাবা, মিথিলাকে একটু ডেকে দিন না। মা মিথিলা, এদিকে একটু আয় তো। কি ব্যাপার, তুমি আবার ওকে ডাকছো কেন? তুমি কি আমার থেকে বেশি বোঝো নাকি? না মানে জামাই বাবাজি ডাকছিল তাই ডাকলাম। কি ব্যাপার বাবা, আমাকে ডাকলে কেন? তুমি এসেছো? আমি সে কখন থেকে এসে তোমাকে ডাকাডাকি করছি। চলো বাড়িতে চলো। আমি বললাম না ও কোথাও যাবে না, কোথাও যাবে না। যাবে না মানে? সে আমার বিবাহিতা স্ত্রী, সে আমার সাথে অবশ্যই আমার বাড়িতে যাবে। এখানে আপনি কোনো কথা বলবেন না। ঝামেলা আমাদের দুজনের মধ্যে। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? চলো। আমি আমার মায়ের কথার বাইরে যেতে পারবো না, আর তোর সাথে তো আমি যাবই না। যাবে না মানে? তুমি এসব কি বলছো? যা বলেছি একদম ঠিক বলেছি। তোর সাথে কোথায় যাব? তুই তো একটা গরিব ফকির। বিয়ের আগে বলেছিলি তোর অনেক কিছু আছে, এখন তো দেখতেই পাচ্ছি তোর কি আছে আর না আছে। আমার সাথে এমন নাটক করলি কেন? কি করে পারলি এমন নাটক করতে? সত্যি তুই যেমনটা ভাবছিস তেমনটি না, তুই একবার যেয়ে দেখ বুঝতে পারবি। এই তুমি এত কথা বলো কেন? মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। এখানে থাকতে না পারলে এখান থেকে চলে যাও। এসব ফকিরদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওয়েট, কি ব্যাপার মিথিলা, তুমি আমার সাথে যাবে না কেন? আমি এমন কি অপরাধ করেছি বলো তো যার জন্য তুমি আমার সাথে যাবে না? আর বাবা বললো তো তুমি একবার আমার বাড়িতে যেই দেখো না, তুমি যেটা দেখেছো যেটা শুনেছো তার ভিতরে অবশ্যই কোনো ভুল বোঝাবুঝি আছে। এই তুমি তো ভালো কথার পাত্র না। এখান থেকে ভালোভাবে যাবে নাকি ঘাট ধরে বের করে দেবো? ঠিক আছে, তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ না তাহলে আমি জোর করে তোমার সাথে কিভাবে সংসার করব? আচ্ছা আমি তাহলে চলি, তোমরা ভালো থেকো। বাবাজি দাঁড়াও, তুমি যখন চলেই যাচ্ছ আর ওরা যখন তোমার কোনো কথা শুনতেই চাচ্ছে না, তাহলে পুরো ব্যাপারটা তুমি ক্লিয়ার করে দিয়ে যাও। সবকিছু ক্লিয়ার করবে মানে? তুমি কি বলতে চাইছো? এই শহরে তার অনেকগুলো কোম্পানি আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু তার অভাব নেই, কিন্তু তোমরা তো ভাবছো তাহলে এই বেশে কেন ছিল। এই শহরে তার অনেকগুলো কোম্পানি আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু তার অভাব নেই। তোমরা হয়তো অবাক হতে পারো, তোমরা তো ভাবছো যে কেন তাহলে সে এই বেশে ছিল। আসলে তুমি একটা লোভী মানুষ, এটা আমি ভালো করেই জানি। আর আমি এও জানি তুমি তোমার মেয়েকে যেটা বোঝাবে তোমার মেয়ে ঠিক সেটাই করবে। এই জন্য তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আর আমার জামাই বাবা যে এই নাটকটা করি। তারপর বলুন কেমন আছেন? এভাবে হঠাৎ করে আমার অফিসে, আমি তো খুবই সারপ্রাইজড। আসলে বাবা হয়েছে কি, তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো মনে করলাম দেখাও করে যাই, আর কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো বলে যাই। ইম্পর্টেন্ট কথা? কি কথা আঙ্কেল? দেখো বাবা, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু তোমার আসল পরিচয় দেওয়া যাবে না, কারণ আমি তো পরিবারের মাথা। আমি যেটা বলবো ওরা সেটাই মেনে নেবে। তুমি বলবে তোমার জায়গা জমি অর্থ সম্পদ বাবা মা কিছুই নেই, পরে যেটা করার প্রয়োজন আমিই করব। মানে কি? মানে আপনি সব কি বলছেন? আর এসব করেও বা কি হবে? বাবাজি তুমি হয়তো জানো না, তোমার শাশুড়ি একটু লোভী প্রকৃতির মানুষ, আর তার মেয়ে মানে তুমি যাকে বিয়ে করবে তাকে তার মা যাই বলবে সেটাই সে করবে। আমি ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা মাধ্যম খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তারপরে তোমার সঙ্গে আলোচনা হওয়ার পর জানতে পারলাম আর বুঝতেও পারলাম যে তোমাকে দিয়েই ওদেরকে উচিত শিক্ষাটা দেওয়া যায়। ওদেরকে উচিত শিক্ষাটা দিলেই বুঝতে পারবে বাস্তবতাটা কি জিনিস। বাবা তুমি না করো না, তুমি রাজি হয়ে যাও। ও আচ্ছা আঙ্কেল, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আপনি যেভাবে বললেন সেভাবেই হবে, ওরা কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আজ উঠি। কি এবার কি তোমাদের কনফিউশন দূর হয়েছে যে আমার জামাই গরিব বা ফকির কোনোটাই না? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারছেন না কি হয়েছে? আমি আপনাকে বুঝিয়ে বলছি।
এই যে আপনাদের মতো কিছু দজ্জাল শাশুড়িদের জন্য অনেক ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায়। আপনারা কি করেন জানেন? আপনারা মনে করেন যে আপনারা যেভাবে সংসারটা চালাচ্ছেন আপনাদের মেয়ের সংসারটা সেইভাবে চালাবেন, কিন্তু যখন দেখেন যে আপনার মেয়ের সংসার আপনার কথা মতো চলছে না, তখন আপনারা উঠে পড়ে লাগেন যে কিভাবে সংসারটা নষ্ট করা যায়। আর এসব করে আপনারা কি মজা পান বলেন তো? আরে কোথায় আপনারা এটা চেষ্টা করবে যে আপনার মেয়ে শ্বশুরবাড়ি যাতে ভালো থাকে, সেটা না করে আপনাদের কথা মতো চলছে না এই জন্য সংসারটা নষ্ট করে ফেলেন। আমার আর কি হবে? আমি না হয় শাশুড়িদের কারণে নষ্ট হয়ে যা সংসারে যে ছেলেগুলো আছে তাদের কাতারেই পড়লাম, তারপরও আমি চাই আপনারা ভালো থাকেন। আসি। দাঁড়া বাবা, যে বাড়িতে তোমার মতো সোনার টুকরো ছেলের অপমানিত হতে হয় সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। এটা তোমার জন্য। এটা আবার কি? ডিভোর্স লেটার। এই ডিভোর্স লেটার তোমার কাছে কেন? আমার ডিভোর্স লেটার তো আমার কাছেই থাকবে, কি তাই না? তোমার ডিভোর্সের লেটার মানে? এসব তুমি কি বলছো? কি খুব অবাক হচ্ছে তাই না? তুমি যেদিন তোমার মেয়েকে দিয়ে ডিভোর্স লেটার লিখিয়েছিলে ঠিক সেদিনই তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমিও ডিভোর্স লেটার লিখিয়েছিলাম। যেদিন তোমার মেয়ের ডিভোর্স লেটারের 2 মাস পূর্ণ হবে ঠিক সেদিনও তোমার ডিভোর্স লেটারের বয়সে 2 মাস পূর্ণ হবে। যেদিন তোমার মেয়ের ডিভোর্স লেটারের বয়স 3 মাস পূর্ণ হবে সেদিন তোমারও ডিভোর্স লেটারের বয়স 3 মাস পূর্ণ হবে। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। দেখো আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিছুই হয় না, সব কিছু হয় শুধু ভালোবাসা দিয়ে। একটা ছেলের অর্থ সম্পদ টাকা পয়সা নাই থাকতে পারে, সেজন্য তার সঙ্গে আমার দুর্ব্যবহার করতে হবে? তোমাকে আমি অনেক করে বোঝাতে চেয়েছিলাম। দেখো আমার মেয়ের সংসারটা এভাবে তুমি ভেঙে দিও না, কিন্তু সেদিন তুমি আমার কোনো কথাই শোনোনি। আজকে তার ফলাফল দেখো, আমার মেয়ের সংসারটা তুমি ধ্বংস করেছো। আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার মেয়ের সংসার ধ্বংস হবে সেদিন তোমাকে আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর এটা করেছি শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য। স্বামী না থাকলে একটা স্ত্রীর কেমন লাগে দেখো, আমি আমার সিদ্ধান্তে অটুট। আর আজকে এই সিদ্ধান্তের মাধ্যমে আমি গোটা সমাজকে বুঝিয়ে দিতে চাই এই ধরনের ভুল যেন আর কোনোদিন কোনো শাশুড়ি না করে। প্লিজ তুমি এমনটি করো না। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন এরকম অন্যায় আর করব না। বাবাজি তুমি আমাকে মাফ করে দাও বাবাজি। এই তুই মাপ চাচ্ছিস না কেন? মাপ চা। থাক, মিথিলার ক্ষমা চাইতে হবে না, কারণ তার ভুলটা কম, আপনার ভুলটা বেশি। আপনি কান পড়া দিয়ে দিয়ে আপনার মেয়ের সংসারটা নষ্ট করেছেন। মিথিলা তুমি এখন বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো। তোমার মায়ের কথা মতো আমার সাথে ব্যবহারটা করা তোমার ঠিক হয়নি। যাই হোক, তুমি যেহেতু ভুল করেছো, ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। আর এখানে সবকিছু বাবার সিদ্ধান্তের উপর, বাবার সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না, কারণ আমার তো বাবা নেই। বাবা আমাকে নিজের ছেলের জায়গায় বসিয়েছে, বাবা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। বাবা যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমিও ক্ষমা করে দিব। দয়া করে তুমি এতটা নিষ্ঠুর হয়েও না। আমি তো বলছি আমি অনেক বড় অন্যায় করেছি, তুমি আমার আর আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিও না। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কামরুল, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে আমার মায়ের কথায় এই কাজটা করা উচিত হয়নি। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, আমি তোমাকে কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। আমাদেরকে প্লিজ আর একটা সুযোগ দাও। তোমরা যখন তোমাদের ভুলটাই বুঝতে পেরেছো সেটাই অনেক কিছু। আর ক্ষমা করা মহৎ গুণ, তাই তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। একটা জিনিস মনে রেখো, মানুষ কখনো ধন সম্পদ অর্থ দিয়ে বড় হয় না, বড় হয় তার মানবতা এবং মনুষ্যত্ব দিয়ে। বাবাজি তুমি আর রাগ করে থেকো না, ওদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে বাবা, আমি তো বলেই দিয়েছি আপনার সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। আপনি আমাকে ছেলে হিসেবে আপনার মনের ভিতরে জায়গা দিয়েছেন, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ আপনি যেহেতু ওদেরকে ক্ষমা করে দিয়েছেন। চলুন বাবা, আজ থেকে আমরা সবাই মিলেমিশে সংসার করব। ঠিক আছে বাবা, চলো।